শুধুই কি গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প সমাধান। সিনেমা ডিরেক্টর অনিরুদ্ধ রায় সারাদিনের শ্রমক্লান্ত শরীর লইয়া স্টুডিও হইতে ফিরিবা মাত্র ভৃত্য রাসবিহারী সবিনয়ে জানাইল একটি ভদ্রমহিলা বহুক্ষণ হইতে অনিরুদ্ধর জন্য অপেক্ষা করিতেছেন, এবং রাসবিহারীর প্রায় স্পষ্ট ইঙ্গিত সত্ত্বেও উঠিয়া যাইবার লক্ষণ প্রকাশ করেন নাই। সাধনা ফিল্ম প্রোডাকশনের নতুন বই মণিহারা ভূমিষ্ঠ হইতে অথবা পদস্থি হইতে মাত্র ২-৪ দিন বিলম্ব আছে। বইখানার লেখক এবং পরিচালক দুইই অনিরুদ্ধ রায়। কাজেই কয়দিন হইতে তাহার দুশ্চিন্তা, দুর্ভাবনা ও পরিশ্রমের আর অন্ত ছিল না। সকাল ৬টায় বাহির হইয়া এই সন্ধ্যার সময় মাত্র বাড়ি ফিরিয়াছে। একাদিক্রমে ১২ ঘণ্টাকাল পরিয়া থাকা অতিরিক্ত পোশাকগুলা যেন সর্বাঙ্গে সূঁচ বিধাইতেছে। জলের ঝাঁঝরা কল খুলিয়া দিয়া আপনাকে তাহার নিচে ছাড়িয়া দিবার জন্য দেহ মন উন্মুখ হইয়া রহিয়াছে। এখন কিনা ভদ্রমহিলা, মনে মনে ভদ্রমহিলার অগ্রভাগে একটা বসাইয়া অনিরুদ্ধ বিরক্তভাবে বলে, তুই চিনিস না? ছন্নছাড়া অনিরুদ্ধের আত্মীয় স্বজনের বাহুল্য বড় একটা ছিল না। তবে অর্থের বাহুল্য থাকিলে বন্ধু বান্ধবের বিশেষ অভাব হয় না বলিয়াই বোধ করি হামেশাই যাহারা আসা যাওয়া করিত তাহাদের মধ্যে বান্ধবীর সংখ্যাও বিরল নয়। কিন্তু রাসবিহারীর চেনা সকলেই, শুধু চেনা নয়, হাড়ে হাড়ে চেনা। বাবুর অনুপস্থিতির সুযোগেও ইহারা জটলা করিয়া আসিয়া হাজির হয়। ফুল স্পিডে ফ্যান খুলিয়া দিয়া কৌচ কেদারায় গা এলাইয়া বসে। রাসবিহারীর ব্রহ্মতালু জ্বালাইয়া চায়ের ফরমাস করে। সঙ্গী অথবা সঙ্গিনীর সহিত বড় বড় কথা বলে, বাজে বাজে তর্ক করে, কাগজ পড়ে, অর্গানের চাবি টেপে। অবশেষে মিস্টার রায়ের সহিত দেখা হইল না বলিয়া শৌখিন দুঃখ প্রকাশ করিয়া চলিয়া যাই। তাহারা প্রায় মোটরে আসে, মোটরে যায়। ইহার মতো পায়ে হাঁটিয়া আসিয়া শুষ্ক মুখে নীরবে ২ ঘণ্টা বসিয়া থাকে না। চাঁদা চাহিতে আসিয়া অনেকেই নাছোড়বান্দা ভাবে বসিয়া থাকে বটে, তাই বলিয়া এতক্ষণ? তাছাড়া ইহার কাছে খাতাও নাই, ব্যাগও নাই, শূন্য ২খানি হাত। প্রভুর প্রশ্নে বড় করিয়া মাথা নাড়িয়া রাসবিহারী জানাইল, উক্ত ভদ্রমহিলাকে ইতিপূর্বে সে দেখেও নাই। অগত্যায় সিঁড়ি দিয়া উপরে উঠিবার পরিবর্তে অর্ধপথেই ফিরিয়া বসিবার ঘরের উদ্দেশ্যে যাইতে হয়। মুশকিল আর কাহাকে বলে? কিন্তু মুশকিল কি একরকম? অত সোজা জায়গা পৃথিবীটা নয়। রাসবিহারী যাহাকে চেয়ারে বসাইয়া রাখিয়া গিয়াছে, কে তাহাকে টেবিলে মাথা রাখিয়া ঘুমাইতে অনুরোধ করিয়াছিল? এখন অনিরুদ্ধ করে কি? একবার ভাবিল রাসবিহারীকে ডাকিয়া আনে, কিন্তু সেই বা করিবে কি? জুতার মৃদু শব্দ, গলার নকল কাশি কার্যকরী না হওয়ায় অনিরুদ্ধ বুদ্ধি খাটাইয়া অযথা শব্দ করিয়া একটা চেয়ার সরাইয়া লইয়া বসিল, এবং সেই শব্দেই মেয়েটি মুখ তুলিয়া চাহিল। তবু ভালো যে ঘুমাই নাই। কিন্তু কাঁদিতেছিল নাকি মেয়েটি? হ্যাঁ, ভদ্রমহিলা না বলিয়া মেয়েটি বলাই সঙ্গত তাহাকে। মুখে তাহার একটা ভীত অসহায় ভাব, চোখে এখনো কৈশোরের কমনীয় লাজুকতার ছাপ। মনে হয় এই যেন সে প্রথম বাড়ির বাহির হইয়াছে। অনভ্যস্ত দৃষ্টি রূঢ় আলোকের সংস্পর্শে দিশাহারা হইয়া যাইতে চাই। অনিরুদ্ধের নমস্কারের প্রত্যুত্তরে অপ্রতিভভাবে তাড়াতাড়ি একটা নমস্কার সারিয়া লইয়া অস্ফুট কণ্ঠে কি যে সে বলিল শ্রুতির অগোচর। ভদ্রতার খাতিরেই হোক আর আলাপের পত্তন করিতেই হোক, অনিরুদ্ধ বলে, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখতে হলো। আশা করি এটা অনিচ্ছাকৃত ত্রুটি বলে বুঝবেন। কথার কায়দায় অনিরুদ্ধকে কেহ হার মানাইতে সক্ষম হইবে না। কিন্তু মেয়েটি কায়দার ধারে দিয়াও গেল না। নিতান্ত অস্বাভাবিক আর খাপছাড়া ভাবে বলিয়া বসিল, আমাকে একটা চাকরি দিতে পারেন আপনার স্টুডিওতে?
চাকরি? কি চাকরি? অনিরুদ্ধ কেমন বিমূঢ়ভাবে প্রশ্ন করে। সত্য বলিতে কি, সে আকস্মিক এমন একটা প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না। মেয়েটি যেন নিজের মধ্যে বল সঞ্চয় করিয়া লইতে সোজা হইয়া বসে কণ্ঠকে স্পষ্ট করিয়া বলে, এই আপনাদের, মানে অ্যাক্ট্রেসের। কিন্তু সবটা শেষ করিতে পারে না, থামিয়া যায়। অযথা শাড়ির আঁচলের কোণটা নাড়াচাড়া করিতে থাকে। অনিরুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে একবার মেয়েটির আগাগোড়া দেখিয়া লইয়া গম্ভীরভাবে বলে, আগে কোথাও নেমেছিলেন? না। রং ময়লা সত্ত্বেও মেয়েটির মুখের রক্তিমা অনিরুদ্ধর চোখ এড়ায় না। মুখে ঈষৎ চাপা হাসি খেলিয়া যায়। স্বর হালকা করিয়া বলে, রাগ করে বাড়ি থেকে পালিয়ে আসেননি তো? বাহ, রাগ করে কেন? তবে পরীক্ষায় ফেল করে? হাসিয়া ফেলিয়া মেয়েটি বলে, না, সেসব কিছু না, এমনিই আমার শখ। দূর হইতে মানুষকে যত ভয় হয়, নিকটে আসিলে তেমন থাকে না। দেখে নিতান্তই সহজ একটি মানুষ ডিরেক্টর অনিরুদ্ধ রায়। নির্ভয়ে কথা কওয়া অসম্ভব নয়। দেখুন, ছবির অনুপাতে আর্টিস্টের সংখ্যা অনেক বেশি। নতুন লোকের পক্ষে আশা না থাকাই ধরে রাখুন। কিন্তু আমারে যে না পেলেই নয়। কত চেষ্টা করে আপনার ঠিকানা জোগাড় করলাম। মেয়েটির গলায় হতাশার সুর ধ্বনিত হয়। অনিরুদ্ধর নিশ্চিত ধারণা জন্মে, ভদ্র গৃহস্থ ঘরের নিতান্ত সরল মেয়েটি এইমাত্র পথে বাহির হইয়া আসিয়াছে অভিমানের ঝোঁকে অথবা অতি আধুনিকতার ঝোঁকে। ফিল্ম অ্যাক্ট্রেস হইবার মেয়ে এ নয়। তাছাড়া এমন কিছু রূপলাবণ্যের আধিক্য নাই যে চট করিয়া কিছু জুটিয়া যাইবে। সহসা কেমন একটা মমতা জন্মিয়া যায়। অগ্রাহ্য করিয়া পথে ভাসিয়া যাইতে না দিয়া ইহার তদারক করিলে কেমন হয়? পরক্ষণেই হাসি আসে। অদ্ভুত কল্পনা। কে বলিয়াছে এ পথের আগাছা নয়, মঞ্চের তুলসী? জেরা করিয়া দেখা যাক। দেখুন, কথা আপনাকে আমি কিছু দিতে পারছি না, তবে ঠিকানাটা রেখে যাবেন। ঠিকানা? মেয়েটির মুখে বিপন্ন ভাব ফুটিয়া ওঠে। হ্যাঁ, ঠিকানাটা থাকলে ভালো হয়। সম্ভব হলে ফোন নম্বরও দিয়ে যেতে পারেন। নোটবুক ও ফাউন্টেন পেনটা বাহির করিয়া অনিরুদ্ধ জিজ্ঞাসুভাবে চাহিয়া থাকে তাহার মুখের পানে। দেখুন, ওসব কিছু নেই আমার। কি, টেলিফোন নেই? আচ্ছা, বাড়ির ঠিকানা হলেও চলবে। হতাশ ভাবে কিছুক্ষণ টেবিলের উপর হাত বুলাইতে বুলাইতে মেয়েটি মুখ তুলিয়া বলে, ঠিক ঠিকানাটা এখন জানাতে পারছি না আপনাকে। কাল কাল দিয়ে যেতে চেষ্টা করব। অর্থাৎ নিজের ঠিকানাটা খুঁজে বার করতে আপনার অন্তত ২৪ ঘন্টা লাগবে। মুখ টিপিয়া একটুখানি হাসিয়া কথার শেষ করে অনিরুদ্ধ। কিছু মনে করবেন না। একটা চাকরি যদি আপনার প্রয়োজন থাকে, অনেক ভালো কাজ তো রয়েছে। শিক্ষয়িত্রী বা। না, আমি সিনেমাতেই নামব, একগুঁয়ের মতো উত্তরে দেয় মেয়েটি। এরকম একটা প্রতিজ্ঞায় যদি থাকে আপনার, আবিশ্যি কিছু বলবার নেই। মনে রাখব। হ্যাঁ, নামটি সম্বন্ধেও কি ঠিকানার মতো অপেক্ষা করবার আছে? নাম? নাম জানতে চাইছেন আমার? সুমিত্রা, সুমিত্রা চ্যাটার্জি। নমস্কার। আবার হয়তো আসতে পারি কালকে, বিরক্ত করতে। যে বিরক্ত চিত্তে অনিরুদ্ধ দেখা করিতে আসিয়াছিল, সেটা কখন যেন অন্তর্হিত হইয়া গিয়াছিল। বরং মেয়েটির জন্য একটা সহৃদয় অনুকম্পার ভাব জাগিতেছিল। তাই আন্তরিক স্বরেই কহিল, আসবেন, এই সময়েই আসবেন, আমি থাকব। এমনি করিয়া অনিরুদ্ধর সহিত সুমিত্রার পরিচয়ের সূত্রপাত। রাত্রে ঘুম আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মণিহারার উত্তেজনার ভিতরও থাকিয়া থাকিয়া মেয়েটির কথা মনে পড়িয়া যায় অনিরুদ্ধর। সত্যই কি নিছক পর্দায় আত্মপ্রকাশ করিবার লোভেই বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে মেয়েটা? কি ইহার ইতিহাস? কিন্তু যাই হোক, অনিরুদ্ধর প্রয়োজনই বা কি? ইহার পর
প্রায় উপন্যাসের কাহিনীর মতো ঘটনাচক্রে অনিরুদ্ধ রায়ের বাড়ির ঠিকানাই হয়ে দাঁড়ায় সুমিত্রার ঠিকানা। কিন্তু মানুষের জীবন লইয়াই তো উপন্যাসের সৃষ্টি। এমন কত ঘটনাই ঘটে, যাহা লিখিলে তালগাছটি খড়কের চাইতে কিছু কম অসম্ভাব্য নয়। পরদিন সন্ধ্যায় বেচারা সুমিত্রা সন্ধ্যারই মতো ম্লান মুখে আসিয়া জানাইল, নিতান্তই যদি সহসা প্রয়োজন পড়ে, কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী মীনাক্ষী মিত্র, রোল নাম্বার কে ফোন করিলে সুমিত্রার সংবাদ পাইবে। অল্প মূল্যের ছোটখাটো একটি ফ্ল্যাট সুমিত্রা খুঁজিতেছে, জুটিয়া গেলেই। কিন্তু সর্বাগ্রে একটি কাজেরই বিশেষ আবশ্যক তাহার। মনে মনে খুব একচোট হাসিয়া লইয়া অনিরুদ্ধ কহিল, দুটো জিনিসই আপাতত আপনার হাতে নেই, বাড়ি আর চাকরি। ধরুন কিছুদিনের জন্য যদি অস্থায়ীভাবে একটা সাধারণ কাজ যদি নেন, আপনারও অসুবিধা নেই, অন্যেরও মস্ত উপকার। সুমিত্রা জিজ্ঞাসু দৃষ্টিতে চাহিতে কহিল, এই আমার নিজের জন্যই বলছিলাম। মানে জানেনই তো, স্বার্থপর জগৎ, নিজের সুবিধের সুযোগ পেলে ছাড়ে না। জানেন হয়তো লেখাটেখার চর্চা একটু করে থাকি, কিন্তু সত্যি কথা বলতে কি, বাংলা হাতের লেখাটা এমনই দুষ্পাঠ্য যে নিজে লিখে নিজেই পড়তে পারি না। ওই ধরনের কাজ অপরের ঘাড়ে চাপাতে না পারলে চলছে না। আবিশ্যি আপনাকেও হাতের লেখার এক্সামিন দিয়ে পাশ হতে হবে, বলিয়া হাসিতে থাকে। আর থাকার কথা, সে সুমিত্রা যেই কয়দিন পছন্দ মতো একটা আস্তানা ঠিক করিতে না পারে, কষ্ট স্বীকার করিয়া অনিরুদ্ধের বাড়িতেই কাটাইয়া গেলে ক্ষতি কি? আসবাবপত্রে ঠাসা নিখুঁত করিয়া সাজানো বাড়িখানা তো একরকম বেওয়ারিশ পড়িয়া থাকে। বলিতে গেলে অনিরুদ্ধ তো এ বাড়ির অতিথি, 24 ঘণ্টার মধ্যে 18 ঘণ্টায় তাহার বাহিরেই কাটে। এ বাড়ির যথার্থ মালিক বলিতে রাসবিহারীকেই ধরা উচিত। তা সে কি আর এমন একটি শান্তশিষ্ট দিদিমণি পাইলে আপত্তি করিবে? অবশেষে অনিরুদ্ধ বিদ্রূপ হাস্যে বলে, অত আড়ষ্ট আর অবাক হবার কি আছে? মনে করুন না, এই বাড়ির দুজন আলাদে ভাড়াটে আমরা। ফ্ল্যাটে তো থাকতে যাচ্ছেন, তার চাইতে বেশি কি খারাপ? তাছাড়া নিতান্তই যদি বাঘ ভালুক বলে মনে করে থাকেন আমাকে, ভয় করলে চলবে কেন? যে জায়গায় যেতে চাইছেন সেখানেও বাঘ ভাল্লুকের অভাব নেই জানবেন। শুধু তাই নয়, হাঙর, কুমির, সিন্ধুঘটক, গণ্ডার অনেক কিছুই চোখে পড়বে। পুরুষের মতো স্বাধীন জীবনযাপন করতে চান তো পুরুষ দেখলে ঘাবড়ান কেন? সর্বদাই যারা নিজেকে নিয়ে সশঙ্কিত হয়ে কাল কাটাতে চায়, তাদের আবার তাবে থাকিব না বলে অত আস্ফালন কিসের? ঘরের কোটরই তাদের পক্ষে প্রকৃষ্ট স্থান। ঘর ছেড়ে যাদের রাজ্যে হানা দিতে শুরু করেছেন, তারা প্রত্যেকেই নখিদন্তী শৃঙ্গীর মধ্যে গণ্য কিনা মিশেই দেখুন না। অবশ্যই বেশি অনুরোধ করে আপনার সন্দেহভাজন হতে চাই না। থাকা না থাকা আপনার অভিরুচির ওপর নির্ভর করে, তবে অসুবিধে হয়তো খুব বেশি হতো না। অনিরুদ্ধর বাকচাতুর্যেই হোক অথবা নিরুপায় অবস্থার জন্যই হোক, সুমিত্রা অনিরুদ্ধর বাড়িতেই রহিয়া গিয়াছে, তাহার প্রাইভেট সেক্রেটারির কাজ লইয়া। তাছাড়া ভবিষ্যতের আশাও কি কিছু নাই? কে জানি, সুদূর অথবা অদূর ভবিষ্যতে একদিন সারা বাংলায় সুমিত্রা দেবীর নাম ছড়াইয়া পড়িতে পারে কিনা। ঘরে ঘরে সকলের মুখে সুমিত্রার আলোচনা ছাড়া আর কথা নাই। রাসবিহারী প্রথমটা নিদারুণ সন্দেহের বশে সুমিত্রার সঙ্গে প্রায় সতীনের ব্যবহার শুরু করিয়াছিল, কিন্তু আশ্চর্যের বিষয় ক্রমশই তাহার দিব্য অনুগত হইয়া উঠিতেছে। রাসবিহারীর মনিবটিও কি কতকটা নয়? অনিরুদ্ধের সবকিছুর উপর তাহার এমন অবাধ কর্তৃত্ব, ইচ্ছামতো স্বাধীনতা জন্মাইল কেমন করিয়া? আপনার সম্পূর্ণ অজ্ঞাত সারেই কি ভিতরকার দাবি গড়িয়া ওঠে না? কিন্তু অনিরুদ্ধকেই কি যথার্থ সরল সহৃদয় বলা চলে? আন্তরিক ইচ্ছা তাহার কি? কলেজের মীনাক্ষী মিত্রের কাছে যখন সুমিত্রার তথ্য সংগ্রহ করিতে গিয়াছিল, তখনকার মানসিক অবস্থার সহিত এখনকার অবস্থার প্রভেদ ঘটে নাই কি?
ইচ্ছা করিলেই কি সে সুমিত্রার পিতাকে সংবাদ দিয়া আনাইতে পারিত না? বুদ্ধিহীনতার দোষে হঠকারিতা করিয়া যে মেয়ে ঘর ছাড়িয়া আসিয়াছে, তাহাকে সসম্মানে ঘরে ফিরিয়া দিয়া আসিলে কি অধিক মনুষ্যত্ব প্রকাশ পাইত না? কেন যে তাহা করিল না? সৌন্দর্যের মোহে নয়। আর যাই হোক, সুন্দরী বলিয়া ভুল করিবার হেতু সুমিত্রাকে নাই। হাবভাব, কলাকুশলতা, পুরুষের হৃদয় জয় করিবার যেসব অস্ত্র, তাহার কোনোটাই সুমিত্রার আয়ত্তে নাই। হয়তো নাই বলিয়াই সদা সর্বদা তীব্র আলোকে চোখ ধাঁধিয়া আসিয়া, প্রদীপ নিভানো ঘরে জালনা দিয়া আসিয়া পড়া মৃদু জ্যোৎস্না রেখাটি পরম নমনীয় মনে হয়। সেই স্নিগ্ধতাটুকুর লোভে বিখ্যাত লোক অনিরুদ্ধ রায় অবিরত মিথ্যা যুক্তির সাহায্যে আপনার বিবেককে ফাঁকি দিতে থাকে। মণিহারার খ্যাতিতে শহর ভরিয়া গিয়াছে। দুইটি চিত্রগৃহে একত্রে দেখিতে পাওয়ার সুযোগ সত্ত্বেও প্রত্যহ বহু লোক টিকিট না পাওয়ায় হতাশ হইয়া ফিরিতেছেন। সাফল্য গর্বে বুক ভরিয়া উঠে ডিরেক্টর মিস্টার রায়ের। সুমিত্রাকে সে একদিন লইয়া গিয়াছিল। সুমিত্রা উচ্ছ্বসিত প্রশংসা করিয়াছে এবং সঙ্গে সঙ্গে স্মরণ করাইয়া দিয়াছে পূর্ব আবেদন। তাহাকে বাঁশরীর পার্টে নামাইলে সে আরো ভালো করিতে পারিত, এ কথাও জোর গলায় জানাইয়া দিয়াছে। কিন্তু অনিরুদ্ধ সম্পূর্ণ হাসিয়া উড়াইয়া দিয়া বলিয়াছে, ছাই পারতেন, একেবারে স্টেজ ফ্রি নন আপনি। সে হয়েই যায় মানুষ। অভিমানে মুখ ফিরাইয়া সুমিত্রা বলে, নেবেন কেন বলুন, আমি যে কালো। নেহাত বিনয় প্রকাশ করেননি। ও কথাটাও একটু ভেবে দেখবার মতো বলিয়া অনিরুদ্ধ সুমিত্রাকে একদম ডাউন করিয়া দিয়া হাসিয়া চলিয়া গিয়াছিল। রাগে অপমানে কয়দিন সুমিত্রা অনিরুদ্ধর সঙ্গে কথা বলা দূরে থাক, তাহার ত্রিসীমানায় আসে নাই। আজ রাসবিহারীকে দিয়া ডাকিতে পাঠাইতে নিঃশব্দে আসিয়া আপনার নির্দিষ্ট চেয়ারটিতে বসিতেই অনিরুদ্ধ গম্ভীরভাবে বলিল, সেক্রেটারির 3 দিনের মাইনে কাটা যাবে। সুমিত্রা নীরবে খাতাপত্র লইয়া নাড়াচাড়া করিতে লাগিল, কথার উত্তরে দিল না। কিছুক্ষণ অপেক্ষা করিয়া অনিরুদ্ধ কহিল, একটা ভালো মুড এসেছিল, 2 দিনে একখানা বই শেষ করতে পারতাম। এতক্ষণে সুমিত্রা মুখ তুলিল। না, অনিরুদ্ধকে এখন সে আর ভয় করে না। সতেজ গলায় সমানভাবে জবাব দিল, 2 দিনে একখানা বই হতো আর কি, তবু যদি না একটা লাইন ভাবতে 1 টিন সিগারেট উড়ে যেত আর 3 বার কাটতে হতো। ভালো লেখকদের ওরকম হয়। ছাই হয়। কই দেখি আপনার কদিনে কি সাংঘাতিক কাজের ক্ষতি হয়েছে? মানুষের যেন একটু শরীর খারাপও হতে নেই। মাইনে কাটা যাবে, চাকরি যাবে, আরও কত কি। তোমার অসুখ করেছিল সুমিত্রা? অকৃত্রিম স্নেহের সুরে কথা কয়টি উচ্চারণ করিতে গিয়া আপনি তুমির প্রভেদ কাটিয়া যায়। তাছাড়া মিষ্ট করিয়া যাহার নামটি উচ্চারণ করিতে সাধ যায়, তাহাকে ক্রমাগত আপনি বলা বড় কষ্টকর নয় কি? ব্যগ্রভাবে অনিরুদ্ধ বলে, সত্যি আমার ভারী অন্যায় হয়েছিল একবারও তোমার খোঁজ না নেওয়া। ভাবলাম, কিন্তু রাসবিহারীও তো কই কিছু বললে না। সবাইকে যেন বলে বলে বেরিয়েছি আমি। যাক, সে সেরে গেছে। নিন, আপনার কাজ বার করুন। থাকগে আজ, ভারী শুকনো দেখাচ্ছে তোমাকে সুমিত্রা। কিন্তু কি আশ্চর্য, কখন থেকে তুমি বলছি বলো তো? বোধহয় ভাবছ কি অভদ্র লোকটা। মোটেই না, বরং আপনি আজ্ঞে করলেই আমার বরাবর অস্বস্তি হয়। কিন্তু শুধু শুধু বসে থাকবো নাকি? থাক না, না হয় এমনিই একটু গল্প করো। আসলে সত্যিই কিছু লিখছিলাম না আমি, বরং একটা প্লটের জন্য মাথা খুঁড়ে মরছি। আচ্ছা, ভালো একটা প্লট আমি আপনাকে দেব একদিন। অন্যমনস্কের মতো কথাটা উচ্চারণ করে সুমিত্রা। একদিন? সেদিনটা আজকেই হোক না কেন? আজ? না, সত্যি কিন্তু বলবো একদিন। আপনার হাতে পড়ে সেটা নিশ্চয়ই একটা ভালো বই হয়ে দাঁড়াবে। কত লোকে পড়বে। সুমিত্রার মৃদু কণ্ঠ স্তিমিত হইয়া আসে। মনে হয় 2 চোখের দৃষ্টি তাহার জানলার বাহির দিয়া
কোনো দূর দূরান্তে হাতড়াইয়া মরিতেছে। হঠাৎ একসময় মুখ ফিরাইয়া বলে, আচ্ছা শুনুন, কিন্তু গ্যারেন্টি দিন হাসবেন না। হাসবো কেন? বাহ! একটি মেয়ে, নেহাত সাধারণ একটি মেয়ে, রূপগুণের এমন কিছুই বাড়াবাড়ি নেই যাতে অদ্ভুত সুন্দর একটি ছেলের মন আকর্ষণ করতে পারে। তবু আশ্চর্যের বিষয়, তেমনি একটা ঘটনা ঘটল। লেখাপড়া, খেলাধুলা, কথাবার্তা সবকিছুতেই তার জুড়ি মেলা ভার। তার উপর বেশ পদস্থ ঘরের ছেলে সে। আর মেয়েটি এক স্কুল মাস্টারের মেয়ে। কাজেই মেয়েটির পক্ষে তাকে ভালোবাসা বামন হয়ে চাঁদে হাত দেবার মতো। কিন্তু চাঁদ যদি আপনি নেমে এসে হাতে ধরা দিতে চায়, সে লোভ কে সংবরণ করতে পারে? প্রথম প্রথম মেয়েটি নিজেকে প্রকাশ করতে চাইত না। ছেলেটির ভালোবাসার সমস্ত নিদর্শনকে না বোঝার ভান করত। স্পষ্ট প্রেম নিবেদনকে পরিহাস বলে উড়িয়ে দিতে চেষ্টা করত। কিন্তু কদিন পারে মানুষ, সামান্য একটা মেয়ে, সমস্ত হৃদয় তার উদ্বেল হয়ে চোখে মুখে ছড়িয়ে পড়তে চায়। কণ্ঠস্বর বিশ্বাসঘাতকতা করে। আপনাকে আপনি আর ধরে রাখতে পারল না সে, ধরা দিল। স্বপ্নের মতো কাটে তার দিন রাত্রি। অদ্ভুত অনুভূতির ভিতর দিয়ে সে যেন আর মাটির পৃথিবীর নয়, গরিব স্কুল মাস্টারের মেয়ে নয়, রূপ গৌরবহীন সামান্য একটি নারী নয়, ধূলিমলিন পৃথিবীর অনেক উঁচুতে কোনো এক আনন্দ লোকের জীব। তারপর হঠাৎ একদিন তার স্বপ্ন ভেঙে গেল। শুনল তার বিয়ের ঠিক হচ্ছে, অতি সাধারণ একটি কেরানির সঙ্গে। আর সে বিয়ের প্রধান ঘটক সেই ছেলেটি। মর্মাহত হয়ে একদিন সে অভিমানে আছড়ে পড়ে তার এই নিষ্ঠুর বিশ্বাসঘাতকতার কারণ জানতে চাইল। তখন তখন সেই ছেলেটি বললে, নির্দয় হাসি হেসে বললে, তার উপযুক্ত পাত্রই সে সংগ্রহ করে দিয়েছে। গরুর গাড়ির চাকায় মোটর গাড়িকে জুড়ে দিলে দুটোই সমান অচল। সে মিথ্যে বিড়ম্বনায় লাভ কি? তার যে প্রিয়তমা হবে সে সকলের মধ্যে অসাধারণ। স্কুল মাস্টারের কালো মেয়ের সঙ্গে প্রেম করা চলতে পারে, চিরজীবনের সঙ্গিনী করা চলে না। সমাজে প্রতিষ্ঠা বলে একটা জিনিস আছে তো। গভীর অপমানে মেয়েটি হয়ে উঠল মরিয়া। নিঃশব্দে নির্বিবাদে নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে সমগ্র অপমান সয়ে যাবে, এতটা তার উত্তেজিত স্নায়ুতে বরদাস্ত হল না। গভীর রাত্রে একদিন সে ঘর ছাড়ল। পথে বেরিয়ে আপনার ভুল ধরা পড়ল তার চোখে। কিন্তু তখন আর ফেরা চলে কি? দেখলে সবচেয়ে সোজা রাস্তা হচ্ছে আত্মহত্যা করা। কিন্তু এমন ভাবে নিজেকে পথের ধুলোয় হারিয়ে ফেলবার ইচ্ছে হলো না তার। যার কাছে আঘাত পেয়েছে তাকে প্রতিঘাত করবার অনেক মতলব খুঁজতে লাগলো। কিন্তু কী বা শক্তি তার? চাঁদ যদি আবার আকাশে উঠে যায়, বামনের কি ক্ষমতা আছে তাকে আঘাত করবার? একটানা এতটা বলিয়া সুমিত্রা হঠাৎ যেন সচকিত হইয়া চোখ ফিরাইয়া লয়। মৃদুস্বরে বলে, শেষটা আর একদিন বলবো, কিন্তু লিখবেন তো খুব ভালো করে? অনিরুদ্ধ এতক্ষণ নিঃশব্দে বসিয়া শুনিয়া যাইতেছিল। এইবার কহিল, বারে বারে নিজেকে বাড়াচ্ছি বলে কিছু মনে করো না। তবে সত্যি কথা বলতে কি, ভালো লেখকরা প্লটের খানিকটা শুনলেই বাকিটা আন্দাজ করে নিতে পারে। কি আন্দাজ করলেন? ঈষৎ কৌতূহলের স্বরে প্রশ্ন করে সুমিত্রা। ধরো সেই মেয়েটি, আমাদের সাইকোলজি যা বলে, তখন মনে মনে স্থির করলে ছেলেটিকে দেখাতে হবে সেও নেহাত বাজে নয়। কাজেই নিজেকে ফেমাস করে তোলবার জন্য মনে মনে অনেক পন্থা সে ঠাউরাতে লাগলো। তারপরে দেখলে তার বিদ্যে বুদ্ধি রূপ গুণ কোনোটাই তার পক্ষে খুব বেশি অনুকূল নয়। অতএব আজকালকার দিনে ফেমাস হবার যে একটা বাঁধা বড় রাস্তা তৈরি হয়েছে, সে পথেই পা বাড়াতে চাইল। অর্থাৎ সিনেমা অ্যাক্ট্রেস হতে গেল। চমকিয়া উঠিয়া
সুমিত্রা অনিরুদ্ধর মুখের পানে চকিত দৃষ্টি ফেলিয়া কহিয়া উঠিল, কক্ষনো না। কই, আমি বললাম ও কথা। অ্যাক্ট্রেস হতে যাবে কি দুঃখে সে। তাহার লজ্জা রক্ত মুখের পানে পূর্ণ দৃষ্টিতে চাহিয়া গভীর স্বরে অনিরুদ্ধ কহিল, আমিও তাই বলি সুমিত্রা, কক্ষনো না। অ্যাক্ট্রেস হতে যাবে কি দুঃখে, অমন লক্ষ্মী মেয়ে। এ যে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। একটা হতভাগা লক্ষ্মী ছাড়ার ওপর মিথ্যে প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে গোল্লাই দেবে? এমন পাগল কেন হবে সে? রুদ্ধবাক সুমিত্রা কথার প্রতিবাদ করতে পারে না। চুপ করিয়া বসিয়া বসিয়া শোনা ছাড়া কি উপায় আছে তাহার। মুখের সমস্ত রক্ত জমাট হইয়া নাক কান আগুন হইয়া উঠে। মুখ তুলিয়া চাহিতে পারে না। অনিরুদ্ধ কিন্তু নির্বিকার ভাবে আর একটা সিগারেট ধরাইয়া গম্ভীরভাবে বলিতে থাকে, কিন্তু পৃথিবীখানা তো বিশেষ সুবিধার জায়গা নয়। কাজে কাজেই মেয়েটির বুদ্ধির ভুলে অথবা অসাবধানে এক ভীষণ দুর্বৃত্তের কবলে পড়ে গেল। সে মেয়েটির নিরুপায়তার সুযোগে তাকে চাকরির লোভ দেখিয়ে এনে নিজের বাড়িতে বন্দি করে ফেললে। কখনো যে ছাড়তে চাইবে এমন ভরসা হয় না। এখন মেয়েটির কর্তব্য কি? বলো, তোমার গল্পের নায়িকা এখন কি করবে? আমি কি জানি, অতি কষ্টে উচ্চারণ করে সুমিত্রা। বাহ, তোমার নায়িকা কি করতে চায় তুমি না জানলে? তিনটি পথ তার খোলা আছে। এক, লুকিয়ে পালিয়ে যাওয়া। দুই, বিদ্রোহ করে বন্দিত্ব মোচনের চেষ্টা করা। তিন, চুপচাপ বসে বসে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা। এখন তোমার প্লট কি বলে? কোন পথ বেছে নেবে সে? বলতে পারো না? তুমি একটা রাবিশ। ভারী প্লট দিলেন আমাকে, আধখানা। আধ কপালে ধরবে তা জানো? হাসছো যে? দেখো, তখন আমার কাছেই আসতে হবে ওষুধ নিতে। হ্যাঁ, যদি আমার পরামর্শ চাও তো বলি। মেয়েটি ভাবলে, যাবজ্জীবন কারাবাসী বা এমন কি বেশি খারাপ? বাহিরের জগৎখানাও তো দুর্বৃত্ত দুর্জনের আড়ত। বেরোলেই বিপদ অনিবার্য। এ লোকটা তবু একরকম পোষা হয়ে গেছে। তাছাড়া এই হতভাগাকে যদি সঙ্গগুণে একটু মানুষ করে তুলতে পারি, ধর্ম আছে, পরকালের কাজ হয়। ও কি, মুখ নিচু করছো কেন? কি মনে হয় তোমার, ওই ছন্ন ছাড়া লোকটার ওপর মমতায় পড়ে লক্ষ্মী মেয়েটি সেই লক্ষ্মী ছাড়াটাকে ভুলতে পারবে না? শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প সমাধান। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে নেবেন।